ব্যাচ এবং পুষ্পস্তবকে সম্বোধন করা হচ্ছে। সম্বোধন করছেন অলোক শিকারী মহাশয়। রতিনদা জিন্দাবাদ, রতিনদা জিন্দাবাদ। জেলা নেতৃত্ব, জেলা নেতৃত্ব। এখন আমাদের তারপরে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সেন্ট্রাল নেতৃত্ব দিলীপ বেরা মহাশয়। আপনাকে আমাদের মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। তারা ব্যাংক ম্যানেজমেন্টের বিভিন্ন বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে চম্পা বৌদি আপনাকে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ দা মহাশয়ের ওনার হাতে ব্যাচ এবং পুস্তক তুলে দেবেন। আয়োজন করেছেন। আমাদের আজকের যে মূল অনুষ্ঠান, মূল আলোচনা SBISA কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা মূলত বিগত দিনে থেকে বঞ্চনার শিকার হয়ে আসছি। সিনিয়র জুনিয়র সব জানেন, স্টেট ব্যাংক যে লেবার মানুষের প্রতি, যে স্টাফের প্রতি অত্যাচার চালু করেছে, তার প্রতিবাদে আমরা আজকে অর্গানাইজেশন সেমিনার মিটিং এ সমবেত হয়েছি। আপনারা জানেন বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে এবং আলোচনার ভিত্তিতে আমরা আজকে সমবেত হয়েছি। আমাদের সেন্টার নেতৃত্ব, জেলা নেতৃত্ব, প্রেসিডেন্ট আছেন, ওনারা আমাদের মূল্যবান এই বিষয়ে বক্তব্য রাখবেন। আমি যেভাবে কথা বলে থাকি আজকে সেই কথা বলার সময় আমার নয়, যেহেতু আমার স্টেজটা পরিচালনা করতে হবে। আমি এই বিষয়ে আর কোনো কিছু কথা বললাম না এবং আমার নেতৃত্ব আছে, ওনারা বক্তব্য রাখবেন। এখন আমাদের মঞ্চে ডেকে নেব সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত মজুমদার মহাশয়। আপনাকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। অমিত মজুমদার, অমিত মজুমদার, সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত দা, সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত দা, আপনার দাদা, আমার দাদা, সকলের দাদা অমিত দা জিন্দাবাদ। নিরঞ্জন ভাই একটু আসো, দাদাকে একটু পুষ্পস্তবক এবং ব্যাচ দিয়ে একটু সম্বোধন করে নিন। নিরঞ্জন মন্ডল ওটা থাকলে পরে। নিরঞ্জন দিকে আগে এখন সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত মজুমদারকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধন করে নিচ্ছেন আমাদের এই সহযোদ্ধা নিরঞ্জন মন্ডল। আমরা সেন্ট্রাল ট্রেজারার বিক্রম নায়েক মহাশয়কে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। ওনাকে ব্যাচ এবং পুস্তক দিয়ে সম্বোধন করছেন টিকে মন্ডল। আরে বসুন, আরে বসুন, বসুন, আরে বসুন। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের জেলার নেতৃত্ব সুরেশ দা মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। সুরেশ দা, সংগ্রামী বন্ধু সুরেশ দা, লড়াকু নেতা সুরেশ দা, সকলের দাদা সুরেশ দা, সুরেশ দা এখন আসছেন আমাদের মঞ্চে সেন্টার নেতৃত্ব সুরেশ দা। ওনাকে ব্যাচ ও পুলিশ তরফকে সম্বোধন করে নিচ্ছেন আমাদের সুনীল বাগ। এখন সেন্ট্রাল নেতৃত্ব রাজু হালদার মহাশয়
আপনাকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং রাজু হালদার মহাশয়কে ব্যাচ পুলিশ পদক দিয়ে সম্বোধন করেছেন সম্পাদক। সেন্টার নেতৃত্ব নবীন দা, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নবীন দাকে ব্যাচ পুলিশ পদক করিয়ে দিচ্ছেন আমাদের সীমন্ত দা। সীমন্ত দা, আপনি একটু চলে আসুন। আমাদের ইতিপরে সম্বোধন পর্ব শেষ হয়েছে। আমরা মূল আলোচনা, পর্যালোচনা, সমালোচনায় আমরা চলে যাব। মূল আনুষ্ঠানিক যে সূচনা, আমি তার কিছু দৃষ্টান্ত রাখছি। এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ শাখা সংগঠন যে জেনারেল কনফারেন্স মিটিং ডাকা হয়েছে 13 নভেম্বর রবিবার আরামবাগ বসন্তপুর মোড় আশীর্বাদ লজ। আজকে তার এই মূল্যবান ঐতিহাসিক বিশাল সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে স্টেট ব্যাংকের ভ্রান্ত নীতি, ব্রিটিশ শাসন রদ করার প্রয়োগে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা মূলত বেঞ্চে আগে যখন আমরা জয়েন হয়েছিলাম তখন কুকের নেই কলকাতায়, তখন আমাদের স্যালারি যোগ্য ছিল, তখন আমাদের ডিভিশন ছিল আলাদা। আমরা তখন ছিলাম অফ মেইনটেনেন্স স্টাফ। তার মানে কি বোঝালো? আমরা বেঞ্চের অনিয়ল সব কাজ করব, তার বিনিময়ে আমাদেরকে ব্যাংক যোগ্য সম্মান দিত, যোগ্য স্যালারি দিত। তারপরে কোনো এক ইউনিয়নের নেতা বলো এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলো, যাই বলো না কেন, সেই বৃত্তান্ত হয়তো আমার নেতৃত্ব কর্তৃপক্ষ আলোচনা করবেন, সেই বিষয়ে আমার বলার ক্ষমতা নেই, আমি মূলত বক্তব্য বাড়াতে চাই না। তারপরে চেঞ্জিং হয়ে গেল। চেঞ্জিং হয়ে যাওয়ার পরে কি হলো? এইচকে কে দিয়ে ওনারা তারপরে 17 সালে আমাদের এবিসি ক্যাটাগরি রদ হয়ে গেল। বৃত্তান্ত ইত্যাদি আরো অনেক আছে, অত পর্যালোচনা করছি না। তারপরে আমাদের মাইনে পরপর কমতে থাকলো। আজকে মাইনে পরপর কমতে 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 দেয়ালে ভিড় থেকে গেছে। বন্ধু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কেউ ভয় থাকে, কেউ ভয় খায় না। আমি হচ্ছে সেই রকম একটা বাচাল ছেলে বলতে পারেন, আরামবাগ সাইড সংগঠনের পক্ষ থেকে উঠে এসেছি। দামাল ছেলে বলতে পারেন, আমার ভয় ভীত কোনো কিছু নেই। চাকরি থাক চাই না থাক, চাকরি থেকেও কিছু করতে পারছি না, চাকরি থেকেও বাড়িতে গেলে আমাদেরকে একরাশ টেনশন চিন্তার মধ্যে থাকতে হয়। বেঞ্চে এসে এক চিন্তা, বাড়িতে থেকে এক চিন্তা। এবিসি ক্যাটাগরি, এই যে রোদ পদার্থ, তাকে ভাগ করে দিয়ে সি ক্যাটাগরির মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে একটা আরামবাগ সাইডে 3টে ম্যাচ 4টে ম্যাচ আছে, যেটা পুরসভার আন্ডারে একটা এ কিংবা বি করা গেল না কেন, তারও প্রতিবাদ। সেখানে হয়তো আমরা যদি রোটেশন ট্রান্সফার নিতাম, তাহলে আমরা হয়তো 2 মাস 4 মাস 25,000 টাকা করে বেতন পেতাম। মূলত আমরা যেখানে যাব সেখানে সিএতে যাওয়া মানে কি, আমার খাওয়া দাওয়া, রাস্তা খরচা, বাড়ি ভাড়া, হেন তেন করতে করতে সব শেষ। এই বাজারে যদি 9,000 টাকা হাতে থাকে, সেই 9,000 টাকা কিছু হয় না বন্ধু, এটা আপনারা ভাববেন। সেই জন্য আমাদের প্রতিবাদ, আজকের প্রতিবাদ। সেই প্রতিবাদ সুলভ মিটিং এ আমার কিছু দাবি আছে। আমার দাবি বলতে আপনার দাবি, আমার দাবি, সকলের দাবি। সেই দাবি ভিত্তি করে আমি কিছু দৃষ্টান্ত রেখে যাব, সেই দাবি মূলত ভিত্তি করে আলোচনা হবে। যাদের চেঞ্জ দরকার আছে, যারা মনে করে যে আমরা ব্যাংকে সদর পোষণ করবো, বিএম এর হাত ধরে আমরা থাকবো, তারা হয়তো বলবে না আমার চেঞ্জ দরকার নেই। চেঞ্জ দরকার আছে, আছে বন্ধু। চেঞ্জটা যাতে সঠিকভাবে হয়, সঠিক প্রযোজ্য হয়, সেটা দেখতে হবে। আজকে আমরা চেঞ্জ করতে যে একটা নিরীহ স্টাফ, নিরীহ সহায়তা বন্ধু যদি স্কোপ পড়ে যায়, তার ফ্যামিলিটা ভাই বন্ধু ভেসে যাবে। সেই জায়গায় হাউস কিপিং এর কোনো চেঞ্জ হয় না। আমি যত আমার ধারণা অনুযায়ী আমি বুঝেছি, হাউস কিপিং মানে তারা এক সেম ব্রাঞ্চে কাজ করবে, তাদের কোনো ট্রান্সফার হবে না। এটা ইউনিয়ন থেকে করিয়ে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট, তারও সার্কুলার তার আছে। এইচকে কখনো ট্রান্সফার হয় না, কিন্তু ট্রান্সফার করানো হচ্ছে নিজেদের সুবিধা স্বার্থে।
আমার কাছে যদি বিএম আজকে খারাপ হলো, কালকে ভালো, আমি বলবো আমাকে ট্রান্সফার চাই। এইরকম আমাদের বন্ধুদের কিছু মনে মনে আসছে, বিএম যে সব ভালো হবে এটাও ভাবা ভুল। বিএম খারাপ ভালো নিয়ে চলতে হবে, আমাদেরকে সততা থাকতে হবে, নিষ্ঠাবান থাকতে হবে। আমরা কাজ ছাদের তলায় আছি, স্টেট ব্যাংকের ছাদের তলায় আছি। স্টেট ব্যাংক মানে কি আদর্শ কাজ অথচ সুলভ। সেই রকম আমরা যদি আচার ব্যবহার রাখি, আমরা যদি সৎ থাকি, স্টেট ব্যাংক কেন কারো কোনো ক্ষমতা নাই আমাদেরকে বসিয়ে দেওয়ার। এইটা আপনাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। আপনি যদি অসৎ হন আপনাকে বসিয়ে দিবে কেউ, না আপনার পাশে থাকবে না ম্যানেজমেন্ট আপনার পাশে থাকবে বন্ধু। সেইটা আমি শিক্ষা নিয়েছি। আমার সংগঠনটা আমি আজকে উঠে এসেছি আপনাদের জন্যে, আপনাদের তাগিদের খাতিরে। আমি গর্ব করি আমার দাদা সুরেশ দা, আমার দাদা লাহিড়ী দা, যাদের কারণে আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতে পারছি। আগামী দিনে আমি আপনাদের পাশে ছিলাম সাধারণ সদস্য কর্মী হিসাবে, এবং আপনারা আরামবাগ শাখা সংগঠনের সবই জানেন, কোনো ত্রুটি যদি কোনো কিছু হলে আমি কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়তাম। কেউ বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে শহীদুল কারোর পাশে দাঁড়ায়নি। আপদে বিপদে সুখে শান্তিতে যখনই যেখানে বলেছেন, আমি আমার নিজের মতো করে ব্যাংক বন্ধ করে ব্যাংক ম্যানেজারকে বুঝিয়ে পড়ে আমি বেরিয়ে গেছি। কেন? আমার মধ্যে সততা আছে বন্ধু। আপনারা সততা দিক তৈরি করুন। ব্যাংক ম্যানেজার কেন, কোন কর্তৃপক্ষ আপনারা কিছু বলতে পারবে না। আপনি আপনার সময় ব্যয় করে কাজ করে বন্ধু চলে যাবেন। এইটা আমার বিশ্বাস। আপনার সততার সহিত আরামবাগকে কেন্দ্র করে যে আমাদের অ্যালিগেশন উঠেছে, আমি মনে করি আরামবাগ সংগঠন ঠিক আছে, বন্ধুরা ঠিক আছে, কিন্তু নিজে দিকে একটু ভালো হতে হবে, যাতে আমাদের দাদারা যারা আমাদের সেন্টার নেতৃত্ব, জোনাল নেতৃত্ব, আরামবাগ প্রেসিডেন্ট, তাদের যাতে কোনো বিপদে না পড়ে সেই চিন্তাটা আমাদেরকে রাখতে হবে। এবং আমাদের কিছু দাবি আছে। আমাদের মূলত স্টেট ব্যাংকের অর্গানাইজ সংস্থার বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা হয়তো নেই। আমরা অমিত দা, দিলীপ দার হাত ধরে, সুরেশ দা, লাহিড়ী দার হাত ধরে হয়তো আমরা কথা বলার ভাষা পেয়েছি, লড়াইয়ের জায়গায় এসেছি বন্ধু। সেই লড়াইটা ভদ্র সুষ্ঠুভাবে ধীর মস্তিষ্কে হতে হবে, যাতে আমাদেরকে বেঞ্চ কোনো কারণে না ব্যাক করে দিতে পারে। সেই লড়াইটা আপনার আমার মধ্যে সকলের মধ্যে তাগিদ রাখতে হবে। সেইটা একটা ফ্রেমে আসতে হবে। একটা ফ্রেম ছাড়া কখনো লড়াই হয় না। একা একা চলা যায় না। একা একা চলা যাবে, আপনি একটা ঝালমুড়ি খাবেন, চপমুড়ি খাওয়াবেন, ব্যাংক ম্যানেজার আপনাকে একটা 200 টাকার বিল দিবেন। আপনি বন্ধু ভাবুন তো, 200 টাকার বিলটা দিয়ে আপনার কি হবে? কিছু হবে? যে মাইনে আপনি পাচ্ছেন সেই মাইনে আপনার সংসার চলছে না। একটা 200 টাকা এক্সট্রা বিল নিয়ে সেইটা আপনার পুরো আরামবাগকে হাইলাইট করে দিতে, ও তো থাকে, ওকে দিলেই হয়ে যাবে, চিন্তা নেই, তো জান আমি আছি, ওকে নিয়ে কাজ করে নেবো। তাহলে কি হচ্ছে? তোমাকে 200 টাকার মুড়ি দিয়ে এডি বিডি থেকে সব শুরু করে একদম আর কি বলবো, যত নিচে নামা যায় সব কাজটা ম্যানেজমেন্ট করে নিয়ে চলে যাচ্ছে, বিএমরা করে নিয়ে চলে যাচ্ছে। তারা হাততালি পাচ্ছে, আইডিও লেকডাউন পাচ্ছে, এরকম বুড়া বলে তোমাকে ভুলে যাচ্ছে। তখন তোমার প্রাইজ আসছে না, বিএম এর প্রাইজ আসছে, স্টাফের প্রাইজ আসছে, তা তোমাকে সেখান থেকে একটু কেটে একটা বিন্দু খাবার তোমাকে দিচ্ছে না, যে বন্ধু তোমার দয় আমি এটা পেয়েছি, তুমি আমাকে ধরিয়ে দিয়েছো, তুমি আমাকে পড়িয়ে দিয়েছো, আমি জাস্ট বিসিএস সাবমিট করলাম। তোমার কোনো তার বাবা দিয়েছে, তালি দিয়েছে, তাই না? তা তুমি কেন করতে যাবে বন্ধু? করো, করো, বেঞ্চে আছো, ছাদের তলে আছো, আমরা করতে নিষেধ নাই, করতে মানা নাই, করো। কিন্তু যেটা আমার নেতৃত্ব আমাকে নির্দেশ দিচ্ছে, ওটা আমার নেতৃত্ব নয়, আমার কথা নয় বন্ধু। আমাকে মাফ করবে, আমি হয়তো বলি, খারাপ লাগে, কিন্তু আমি আমার নিজের মন করার কথা নয়। আমার সেন্টার নেতৃত্ব যে আমাকে বলে, আমার জোনাল নেতৃত্ব যে আমাকে বলে, প্রেসিডেন্ট আমাকে যে বলে, আমি সেই বিচারটাই আমি করি। আমার মাধ্যমে আপনাদেরকে আমি তুলে দিই যে ভাই এটা করলে আমাদের অসুবিধা, এটা করলে আমাদের সুবিধা। সেটা আমি হয়তো বুঝাতে পেরেছি। কারো হয়তো আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য আছে, কে বলে আমার অমিত দা আছে, কে বলে আমার দিলীপ দা আছে। আমি বলি অমিত দা, দিলীপ দা যেই থাকুক না কেন, সবাই কিন্তু আমরা একটা ফ্রেমে আছি। এটা আপনি মাথায় রাখবেন। পারলে আমাকে বিশ্বাস করতে হবে না, আমাকে বলতে হবে না, আপনি অমিত দার থেকে জেনে নিন জিনিসটা সত্যি কি মিথ্যে, যাচাই করে নিন। যার ফলে আজকে আমি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আমি আসতে পেরেছি বন্ধু। সেইভাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে যাতে আরো ভালোভাবে করা যায় সেই চেষ্টা করব। আমাদের কি দাবি আছে আরামবাগ শাখা সংগঠনের পক্ষ থেকে, সেটা আমি আর বিস্তারিত করবো না। আমি একটু যা আলোচনা করে আমি শেষ করে দেব। আরামবাগ শাখা সংগঠনের পক্ষ থেকে আমাদের সেন্টার নেতৃত্ব এবং এসবিআই ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কাছেও আমাদের কিছু দাবি দেওয়া আছে। দাবিটা হচ্ছে আমাদের সম কাজে সম বেতন দিতে হবে, এবি সি ক্যাটাগরি রদ করতে হবে, এবং দুমদাম ট্রান্সফার চলবে না। হাউসকিপিংদের আমি মূলত জানি, যেটুকু জানি, কোনো ট্রান্সফার নেই, এটা করিয়ে দেওয়া হচ্ছে, করিয়ে নেওয়া হচ্ছে। আর কি আমাদেরকে যোগ্য সম্মান দিতে হবে। এইচকে দিয়ে ব্যাংকের অলমোস্ট
কাজ করানো চলবে না। প্রথমেই আমাদেরকে যে কাজ করতে হয় গেটকিপার, তারপরে আপনি চলে যান মেসেঞ্জার, তারপরে আপনি চলে যান ক্যারিগান, তারপরে আপনি চলে যান জেনারেল, তার শেষেতে আপনি আবার চলে যান হচ্ছে আপনার বিডি ঘাটার মূল দায়িত্ব কার? ব্যাংক ম্যানেজারের। সেটাও আমাদেরকে করতে হয় বন্ধু। আমরা আমাদের পেটের খাতিরে আমরা করতে বাধ্য। আমাদের গলায় চেন পরিয়ে রেখেছে, চেনটা যাতে ছিঁড়ে না যায়, চেনটা যাতে ছিঁড়ে পালাতে পারি তার ব্যবস্থা করতে হবে। চেন পরে আর কতদিন কাজ করা যাবে বন্ধু? এবং তারপরে আমাদেরকে আরো আউটস্ট্যান্ডিং যত কাজ করানো যায় আমাদের কাজ করিয়ে নিচ্ছে, তারপরে আমাদেরকে যোগ্য সম্মান দিচ্ছে না। আমরা মূলত সম্মানের দাবিতে, যোগ্য কাজের দাবিতে এবং আমাদের যোগ্য স্যালারির দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। এই সমবেতটা আমাদের নিজেদের ন্যায্য দাবি পাওয়া দাবিতে। তাই আমি আর কিছু বললাম না। আমি আমার রেসপেক্ট উইথ মানস চক্রবর্তী মহাশয় প্রেসিডেন্ট আছেন এবং আমার দাদা রেসপেক্ট লালিদা মহাশয় আছেন, আমার দাদা রেসপেক্ট সুরেশ দা আছেন, আমার দাদা রেসপেক্ট অমিত দা আছেন, আমার দাদা রেসপেক্ট দিলীপ দা আছেন, আরো নেতৃত্ববৃন্দ আছে, আমার নাম জানা নেই। সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার আরামবাগ পক্ষ থেকে সংগ্রামের পক্ষ থেকে আমরা সকলে মিলে ওনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা ওনাদের অমূল্য সময় পার করে এসেছেন। আমরা সাধুবাদ জানাই, শত আয়ু কামনা করি এবং আমরা ওনাদের হাত ধরে আগামী দিনে আরো সৌন্দর্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে আরামবাগ প্রেসিডেন্ট মানস চক্রবর্তী মহাশয়, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। ওনার হাতে আমি মাইক্রোফোন দিই। হ্যালো, আমাদের কিছু আনুষ্ঠানিক প্রোগ্রাম বা সূচনা ছিল, সেটা আমরা কেটে বাদ দিলাম। শীতকালীন সময় দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকেও বাড়ি ফিরতে হবে, সেই হিসাবে আমরা ওগুলো বাদ দিয়ে প্রোগ্রাম করছি। আমরা দুঃখিত আরামবাগের পক্ষ থেকে। আর ইতিমধ্যে আমাদের একটু এগিয়ে যাচ্ছিলাম। যাক, আমার লালিদাকে আমার ধন্যবাদ, উনি ওনার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের আপনারা সবই জানেন, বিগত 1 মাস যাবৎ আগে আমাদেরই সহযোদ্ধা সংগ্রামী বন্ধু সিনিয়র স্টাফ জগৎপুর ব্রাঞ্চের সুপ্রিয় বটপাল, উনি অফিস যাওয়াকালীন কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং আমরা ওনার বাড়িতে গেছিলাম। সকাল থেকে ওনার যাবতীয় যা করার আমরা সব করেছিলাম। তারপরে ওনার ফ্যামিলির সুখ শান্তি কামনা এবং আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ঘড়িতে 30 সেকেন্ড দেখে বন্ধ করে দেব। Sir, words. লাইভ চলছে, বললাম যে লাইভ চলছে। হ্যালো 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 হ্যালো, মুখে লাগাও।
হ্যালো, সেন্টার সেক্রেটারি জেলাদের দিক থেকে আসবেন বাইরে। হ্যালো, আমি এই যে আজকে মাইক্রোফোন হয়েছি জীবনে প্রথম, আমি কোনোদিন ধরিনি। আমি কিছু এসব বিস্তারিত আমার যে জেলা নেতৃত্বে সেন্টার নেতৃত্বে অভিভাবক জানিয়ে আমি আমার এই সভা থেকে মুছে রাখার দায়িত্ব সই তুলিয়ে দিচ্ছি। সই তুলে আসলে আমার সেরকম বক্তব্য বলার কোনো কিছুই নাই। এখানে যা বলবে আমার এই সেন্টার নেতৃত্ব বিদ্যা সুরেশদা করবে, এদের থেকে সব শুনে পেছনে আছি। এখানে সংগঠন থেকে আমি তৈরি করে দিচ্ছি। এই কথা আমি আমার শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেন্ট্রাল নেতৃত্ব সুরেশ দা মহাশয়। ওনার হাতে মাইক্রোফোন। আমি বসে বলছি। হ্যালো, এই আজকে এবারে প্রথম আর কি আরম্ভে বেটেতে একটা মিটিং অনুষ্ঠান আমাদের সেন্ট্রাল কমিটি দায়িত্ব আমাদের ছিল একটা করার জন্য এখানে। আমরা এই কারণে করেছি, এই এপাশে ব্রাঞ্চেতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই কারণে কি আমাদের ম্যানেজার এইচআর যে এইচআর যে আছেন সেগুলো বলছিল, প্লাস আরেক যে আছে আমাদের গৌরদা, ওই কথাটা বলছিল কি তোমাদের কিছু এদিকে ট্রান্সফার করার ব্যাপার আছে, তোমরা ব্রাঞ্চে 7টা 8টা পর্যন্ত থাকো, এটা বন্ধ করতে হবে তোমাদের। কেন এই 7টা পরে ব্যাংকে কোনো ঘটনা যদি ঘটে যায় কিন্তু আমরা কোনো দায়িত্ব নেব না, তোমাদের ম্যানেজমেন্টের লোক, ম্যানেজমেন্টের তোমরা কথা বলে নেবে। আমরা এইটাই বারে বারে বার্তা লাইনকে আমি বারবার বলেছি। আজ যে একটা সুপ্রিয় গতকাল যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা এটা নিয়ে প্রসেস করেছি, কথা বলেছি, ও একটা বেনিফিট পাবে অফিস থেকে ব্রাঞ্চে যাচ্ছিল, সেখানে ব্রাঞ্চ ম্যানেজার এইচআরকে বলেছে কি যা প্রসিডিউর আছে সেটা আমরা করে দেবো, করা হচ্ছে, স্টার্ট হয়েছে। সেই ক্ষেত্রে বলি আমি কি প্রতিটা ছেলে আমার মেম্বার যে আছে যাতে কোনো বিপদে যাতে না পড়ে। 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য 7টা 8টা আমরা থেকো না, তোমাদের নিজের লাইফে নিজে বাঁচাও। দেখো আমাদের তো 13,000 শান্তি, আমাদের তো স্যালারি 13,000 কত টাকা স্যালারি আছে আমার জানার অসুবিধা নেই। আমরা ভাবতে আমরা এইটুকুনি মানেতে আমরা কাজটা করব। আমাদের লড়াই চলছে, যদি সাকসেস যদি হয় আপনাদের কেনার হবে, আমাদের এটাই আমাদের ইউনিয়ন তরফ থেকে এটাই আমাদের করছি। এর বাইরে এই যে ট্রান্সফারের কথা যে বলা হচ্ছে, একটু সেন্ট্রালকে বলছিল, সত্যি আমাদের কোনো ট্রান্সফারের কোনো সার্কুলার নেই। এটা ম্যানেজমেন্ট জোর করে ভেন্ডারকে ঠিক করেছে ট্রান্সফারটা করানো হয়। সুতরাং যেহেতু আমরা এটা নিয়ে বলেছিলাম এইচআরকে কি ট্রান্সফারটা কেন আমরা করছেন, পার্মানেন্ট স্টাফ যারা পার্মানেন্ট যারা আরএস যে আছেন এই লিস্টটা ওরা আরবিএতে করে দিয়েছে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই লিস্টটা আপনি কি করে করলেন, কার কোথায় বাড়ি না বাড়ি আপনি কি করে জানলেন? তখন বলছে আমি জানি না, এটা আরএম নাকি বলেছে ট্রান্সফারটা করতে হবে। আমি বললাম ট্রান্সফার হবে না, স্টপ থাকুক, আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু এটাকে চিঠি দেবো, এটা স্টাফ অ্যাসোসিয়েশন ট্রান্সফারটা করেছে, সুতরাং এটা আমার ট্রান্সফারটা মানি না। আমি দিলীপকে রাত্রিরে ফোন করলাম, দিলীপ এই কেস তুমি ইমিডিয়েট চ্যাটার্জিকে ইজিসিকে ফোন করে বলো যে ট্রান্সফারটা হবে না। যদি ট্রান্সফার যদি করে আমরা কিন্তু জয়েন্ট পিটিশন দেবো এনএইচওতে, আবার সিডিওকে দেবো না, আমরা জায়গায় যাওয়ার মতো লেবার কমিশনকে দেবো, এই ট্রান্সফারটা ওরা দেখে নেবে। কিন্তু ট্রান্সফার যে লিস্টটা যে আপনারা দিয়েছে সেই ট্রান্সফার লিস্ট আমাদের কিন্তু দিতে হবে। কি তারপরে আমাদের যতজন কোম্পানিকে ধমকে ধামকে আমরা ওই ট্রান্সফার লিস্টটা নিয়েছি, হওয়ার পর তখন ম্যানেজার এসব প্রবাল পাচ্ছি, রাত্রে আমি ফোন করলাম যেমন 10:30টা, ও আমার বন্ধুর মতন হয়। আমি প্রবালকে বললাম স্যার এই ট্রান্সফার লিস্টটা কে করেছে বলুন তো? বলে আমি কি করবো বল, তোরা তো আরএসকে দিয়ে করেছিস, আমি কিন্তু এই লিস্টটা নিয়ে কিন্তু আমরা কিন্তু এলএসএ তো পিটিশন দিচ্ছি, নাম দিয়ে আপনার নাম দেবো, আর যে করি তার নাম দিয়ে আমরা করবো। আমি তো বলুন এই ট্রান্সফার লিস্টে না করে। তারপর যেটা শুনলাম কি রেজিয়াম স্যার
ম্যানেজার হিসেবে ডাকি ডেকে পাঠিয়েছে, বললো কি ট্রান্সফারটাকে করা যাবে না, আর এদের ম্যাটারে আমাদের স্টাফ অ্যাসোসিয়েশন কেন ইনভলভ হচ্ছে, একদম ওদের বারণ করে দাও। তা সত্ত্বেও সিঙ্গুর ব্রাঞ্চে কোনো সেক্রেটারি আরএসকে ফোন করেছিল, সেখানে বলা হয়েছে কি এই ছেলেটা অনেকদিন থেকে আছে, সব ক্যাশে কাজ ফাজ করে, 10 বছর অসিত ঘোষ। তাই বললাম না, ও 10 বছর থেকে আছে, ওকে ট্রান্সফার করা যাবে, কিন্তু একে দূরে ট্রান্সফার করতে হবে। কেন করতে হবে? এই কারণে আমার সমর্থন এই করে বলেছি, ট্রান্সফারটা এই কারণে করা হচ্ছে কি, যখন আমরা ওকে ট্রান্সফার করতে যাচ্ছিলাম তখনই ও সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনকে ফট করে ফোন করে বলে দিত কি আমাকে এখানে রাখো, হ্যাঁ অনেক দূর আমি যাবো না। ওরা কি করতো, ম্যানেজমেন্ট হাত ধরে ট্রান্সফারটা আটকে দিত। যখনই আবার 6খানা ছেলেকে আলাদা করে ট্রান্সফার লিস্ট দিয়েছি কি কোনো ট্রান্সফার ক্যান্সেল হবে, এই ছেলেগুলো কিন্তু ট্রান্সফার প্রপারলি করতে হবে। যদি না করা হয় তাহলে কিন্তু আমরা অফিসিয়ালি যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। তখন ওই 6টা ছেলেকে দূরে দূরে ট্রান্সফার করেছে, তারপরে আমরা ট্রান্সফারটা আটকে দিয়ে আমি নিজের 2 আর 5কে বললাম কি তোমার ট্রান্সফার লিস্টটা করো, করে দাও, আমি ম্যানেজারকে দিয়ে দিয়েছি, ও ট্রান্সফার ফুসফুলি ভালোভাবে হবে যাতে সব ছেলেরাই ব্রাঞ্চে ঠিকঠাক চলে যাবে। এই পর্যন্ত আমাদের এইটা কমপ্লেনটা আমাদের ছিল, আমি জানিয়ে দিলাম। এবার যে ট্রান্সফার লিস্টটাকে আমরা করছি, সেটা লাইব্রেরিতে দায়িত্ব দেওয়া আছে, কে কোথায় বাড়ি ওই লিস্টগুলো নাম করে পাঠাবেন, এবার কোন ব্রাঞ্চে কে যেতে চায় সেই লিস্টটা কিন্তু পাঠাবেন। 2-3টে ব্রাঞ্চ করে দেবেন, তাহলে আমাদের করতে সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, যেতে আসতে সুবিধা হবে, যাতে গাড়ি ভাড়া যাতে কম লাগে সেটা দেখবেন। এটা আমাদের অ্যাসোসিয়েশনকে এটা আমাদের জানিয়েছি। এবং আচ্ছা, আরামবাগ বাজারে কি আছে ওখানে? আর পাণ্ডুগ্রাম দাঁড়া করতো নেই? হ্যাঁ, সুমন্ত কোথায়? বলছি না, যদি কোনো তোমার বিপদ যদি করে হয়, আমরা তো সাপোর্ট করবো, আমরা ওইটা ম্যানেজমেন্টকে সাপোর্ট করবো, বাড়ি করে দেবো। আমার পরে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। না, এটা সব মেম্বারদেরই বলতে হবে। ফোন করে ঠিক আছে, এরপরে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আছে, অনেক কথা আছে, তারা জানাবে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এই বলে আমি শেষ করছি। আজকে আপনাদের যে প্রোগ্রামটা, সে প্রোগ্রামের মূল বিষয়টা একটু বলুন, আমি চলে যাব, তারপর আপনারা বলুন। মূল বিষয়টা একটু বলুন, কেন আজকে আপনারা সমবেত হয়েছে, আপনাদের মূল দাবিগুলো। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আমাদের জেলা নেতৃত্ব লাইনিদা মহাশয়। উনি আমাদের আনুষ্ঠানিক মূল যে প্রোগ্রাম যে আলোচনা উনি বিস্তারিত করবেন। ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের মূল বিষয়টার উপর আলোকপাত করুন। একটু মাইক্রোফোনে বলছেন তো। আপনি ওখানেই বলুন, আমি তো ক্যাচ করছি। আচ্ছা, আজকে আমাদের মূল বক্তব্য যেটা হচ্ছে সেটা হলো গিয়ে স্টেট ব্যাংকে থাকা যে কন্ট্রাকচুয়াল যারা রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 4200-র কাছাকাছি। এবং দেখা যাচ্ছে যে কন্ট্রাকচুয়ালের নামে যাদের কন্ট্রাক্টে কাজ, হাউসকিপিং কাজ করানোর জন্য তাদের নিয়োগ করা হয়েছে, তাদের মূলত কাজ করানো হচ্ছে ক্যাশ ডিপার্টমেন্টে, লকার, ভল্ট এবং ব্রাঞ্চের যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে, যেগুলো কিনা একটা মেসেঞ্জার ব্যাংকে পার্মানেন্ট স্টাফরা করে। তাদের মায়না ব্যাংকের হিসাবে তারা মায়না পাচ্ছেন 70,000-এর কাছাকাছি। আমাদের দিয়ে জোর করিয়ে, ভয় দেখিয়ে সেই কাজগুলোকে 14,000 টাকায় করিয়ে নিচ্ছে।
কোথায় 70, কোথায় 14? 14,000 টাকা। আমরা এটা গত 4-5 বছর ধরেই প্রতিবাদ করে আসছি। এই প্রতিবাদের একটা জায়গাও আমরা তুলে ধরেছি, যেখানে কিনা আমরা পরিষ্কার জানিয়েছি ম্যানেজমেন্টকে, এবং তার জন্য অনেক চিঠিও করা হয়েছে যে আমাদের দিয়ে এই কাজগুলো ইমিডিয়েট বন্ধ করান, না হলে আমরা বৃহত্তম আন্দোলনের দিকে যাব। গত 13ই সেপ্টেম্বর একটা আমরা মিছিল করেছিলাম, যেখানে সমস্ত জেলার থেকেই আমাদের সমস্ত মেম্বাররা উপস্থিত ছিলেন, প্রায় 2,500-এর কাছাকাছি। আমরা প্রতিবাদ মিছিল এর আগেও অনেকগুলো করেছি। আমাদের মূলত দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন সমস্ত কাজগুলোই করব, তাহলে কন্ট্রাক্ট কেন? কন্ট্রাক্টটাকে উঠিয়ে দিয়ে সরাসরি আমাদের নিয়োগ কেন না? সেখানে দাঁড়িয়ে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কন্ট্রাক্টটাকে চেঞ্জ করছে, চেঞ্জ করে দিয়ে সরাসরি আমাদের গ্র্যাচুইটির টাকাটা মেরে দিচ্ছে। গ্র্যাচুইটি আমরা পাই না। দ্বিতীয়ত হচ্ছে, এই যে সি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, শহর অঞ্চল, গ্রাম অঞ্চলে যে জায়গাটা একটা তৈরি করেছে 2017 সাল অব্দি ছিল না। 2012 সাল থেকে যখন কন্ট্রাক্ট কথা চালু হয়, তখন সমস্ত লোকের একই বেতন ছিল, সবাই একই বেতন পেয়ে আসছিল। হঠাৎ করে ব্যাংকের কি এমন সার্কুলার করলো যাতে করে গ্রাম অঞ্চল শহর অঞ্চল একটা বিভাজন তৈরি হলো। আমাদের শহর অঞ্চলের মায়না 21,000, আর যারা আরামবাগে এখানে কাজ করছেন তাদের মায়না 14,000। না, এমন তো নয় যে আপনারা গ্রামাঞ্চলে বলে আপনাদের কাজ কমে গেছে। কখনোই এটা না, নয়। কখনোই না। গ্রাম অঞ্চলে যা কাজ হয়, শহর অঞ্চলে যা কাজ হয়, ব্যাংকের যা কাজ আছে, সমস্ত ব্যাংকের সমস্ত ব্রাঞ্চেরই সমস্ত একই কাজ, একই কাজ আমাদের মেম্বারদেরকে করতে হয়। বরঞ্চ গ্রাম অঞ্চলে আমি বলতে পারি, আমরা যেগুলো অ্যাজেম্পশন করেছি সেটা হচ্ছে, শহর অঞ্চলে তবুও কয়েকটা ব্রাঞ্চে পার্মানেন্ট নিয়োগ প্যাসেঞ্জার রয়েছে, এখনো অব্দি দেখা যাচ্ছে। গ্রাম অঞ্চলে তো ব্রাঞ্চে একটা পার্মানেন্ট প্যাসেঞ্জার নেই। তাদের সমস্ত দায়িত্বটাই কন্ট্রাকচুয়ালদের ঘাড়ের উপরই পড়ে। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, ব্রাঞ্চের গেট খোলা থেকে, তারপরে যেটা সাইদুল্লাহ বললেন সেটা হচ্ছে কি, তারপরে হয়ে গেল একটা ক্যাশে নোট বাঁধবে, যেখানে সব থেকে হাই সিকিউরিটি জায়গা, সেখানে চোর করে ভয় দেখিয়ে আমাদের সেই কাজটা করানো হয়। সারা দিন ধরে আমাদের ক্লারিক্যালের কাজ, পার্মানেন্ট মেসেঞ্জারের কাজ করানো হয়। একটা ব্রাঞ্চে পার্মানেন্ট গার্ড নেই, যে কিনা ব্যাংকটাকে একটা নজরবন্দি করে রাখবে। গেট খোলা থাকে, গেট বন্ধ, সমস্ত কিছু দায়বদ্ধতা আমাদের উপরে। এগুলো সমস্ত কিছু জোর করে করছে স্টেট ব্যাংক। একটা বিশাল অঙ্কের মুনাফার অঙ্কের টাকা, যেটা প্রত্যেক বছর তারা স্টেট ব্যাংক নিয়ে যাচ্ছে। অথচ আপনারা না হলে ব্যাংক অচল। আমরা না হলে একদিন যদি আজকে ঠিক করে আরামবাগের লোকেরা, কালকে যদি আরামবাগের এই যতগুলো লোক আজকে এসছে, তারা যদি মনে করে আমরা কালকে থেকে ব্যাংকে যাবো না, আমরা বাড়িতে 10 দিন বসে থাকবো, ব্যাংকের তালা অব্দি খুলতে পারবে না। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্ত জেলায় সমস্ত মেম্বাররা একই কাজ করছে, এবং কি ভয় দেখিয়ে উভয় পক্ষে, ম্যানেজমেন্ট এবং কোম্পানি দুজনে মিলে আমাদের একদম খুব বাজেভাবে আমাদের সঙ্গে শোষণ করছে, যেটা কিনা অন্য কোনো ব্যাংকে নেই। এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি, সব থেকে বেশি শতাংশ লোক হচ্ছে স্টেট ব্যাংকে। এই মুহূর্তে যা আমরা ক্যালকুলেশন করেছি, যতগুলো ভারতবর্ষে যতগুলো ব্যাংক আছে, তার মধ্যে সব থেকে বেশি কন্ট্রাকচুয়াল 65,000 কন্ট্রাকচুয়াল স্টেট ব্যাংকে। পিএনবি, বন্ধন ব্যাংক, এইচডিএফসি, ইউকো ব্যাংক, আইডিবিআই, যত ব্যাংক রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, 10,000-এর উপরে নেই। একমাত্র স্টেট ব্যাংকই এমন একটা জায়গা যেখানে কিনা 65,000 কর্মচারী কাজ করে কন্ট্রাকচুয়াল হিসাবে। সমস্তটাই আউটসোর্সিং এ তুলে দিচ্ছে একটা বিশাল অঙ্কের মুনাফা লাভ করার জন্য। তার মানে আপনাদের ঘাট দিয়ে স্টেট ব্যাংক তাদের পুরো মুনাফাটা নিচ্ছে, একদমই তাই, অথচ মাইনে দিতে হচ্ছে না। একদমই তাই। 10 বছর আগে আমরা হিসাব করে দেখেছিলাম, 10 বছর আগে এই স্টেট ব্যাংকই 9,927 কোটি টাকা লাভ করেছিল। কন্ট্রাকচুয়াল তখন 2,000 কর্মী ছিল। এই মুহূর্তে স্টেট ব্যাংকের যে অবস্থা, আজকের রিপোর্টার আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে 71,000 কোটি টাকা লাভ করেছে। বিশ্বের সর্বোচ্চ ব্যাংক 71,000 কোটি টাকা লাভ করেছে। এই কন্ট্রাকচুয়ালদের ঘাড়ের উপরে সমস্ত কাজের বোঝা চাপিয়ে দিয়ে, সমস্তটাকে আউটসোর্সিং করে দিয়ে, আমাদের কন্ট্রাকচুয়ালদের দিয়ে কাজ করিয়ে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, স্টেট ব্যাংকের এই লাভের অংশের টাকা পিএলআই হিসেবে 15% টাকা সমস্ত পার্মানেন্ট স্টাফেরা পায়। লাভের অংশের টাকা প্রত্যেকটা পার্মানেন্ট স্টাফ পায়, অথচ লাভের অংশের টাকার মধ্যে আমরাও পার্টিসিপেট করছি। যেখানে দিয়ে আমাদেরকেও কাজ করায়, সেখানে আমরা একটা জল মিষ্টির প্যাকেটও পাই না।
আমাদের দিয়ে যেভাবে নির্যাতন করছে, গোটা ভারতবর্ষে হয়তো আমরা এই প্রথম দেখছি যে এই স্টেট ব্যাংকের মতন একটা বিশাল জায়গায় আমরা কাজ করে আজকে আমরা নিরাপদে নেই। আমরা আন্দোলন অনেকে তো মাইনেও পাচ্ছেন না, এই মুহূর্তে শুনলাম ক্যাজুয়াল অনেকে মাইনেও পাচ্ছেন না। ক্যাজুয়ালি মাইনা পাচ্ছে না। যদি আমরা প্রতিবাদ করতে চাই, স্টেট ব্যাংক কোম্পানিকে দিয়ে বসিয়ে দিচ্ছে। আমরা যদি ব্যাংকের কাছে গিয়ে বলতে চাই যে আপনারা কেন বসাচ্ছেন, বলছে আমরা কিছু করছি না, কোম্পানির সঙ্গে কথা বলে নাও। মানে মাঝখানে থেকে আমরা এমন একটা বিপদের মধ্যে রয়েছি যেখানে কিনা আমাদের প্রত্যেকদিন যে খাবারটা খাবো সেটা প্রত্যেকদিন আমাদের উপার্জন করতে পারছি না, অথচ স্টেট ব্যাংক আমাদের ছাড়া পুরোপুরি ভাবে অচল। তাহলে আজকে যে আপনারা প্রতিবাদ সভা করছেন, আপনাদের ভবিষ্যৎ কি, কিভাবে আপনারা এগোবেন? আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের মূলত জায়গাগুলো আমাদের স্টেট ব্যাংকে পশ্চিমবাংলায় মোটামুটি সমস্ত জায়গায় আমরা পৌঁছেছি। আমাদের ইচ্ছা ছিল, আমাদের অনেকদিন ধরে চেষ্টা ছিল যে একটা আরামবাগে মিটিং করবো। হুগলি জেলায় অনেক মানুষরা একত্রিত হতে পারেনি, আজকে একত্রিত হয়েছে, তাদের নিয়েও মিটিং করা হচ্ছে এবং আগামী দিনে আমাদের পরপর মিটিং রয়েছে। নর্থ 24 পরগনায় অশোকনগরে মিটিং রয়েছে, রাজ্য জুড়েই চলবে, রাজ্য জুড়েই প্রতিটা মিটিং চলছে। আমরা আগামী জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারি মাসে একটা ডেপুটেশন দেবো। ডেপুটেশন দিয়ে আমাদের যা আজকে আমরা বললাম এবং মিটিং এর মধ্যে যা বলা হবে সেগুলো নিয়ে একটা ডেপুটেশন আমরা স্টেট ব্যাংকে দিতে চলেছি, যেটা আপাতত এই মুহূর্তে একটা প্রধান কাজ হিসেবে আমরা মনে করছি। যদি তারা কোন রকম ভাবে সাড়া না দেয়, যদি তারা কোন রকম ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে আমরা চিন্তা করেছি ওই 2026 সালেই আমরা সমস্ত জেলার মেম্বারদের ঠিক করে একটা দিন নয় লাগাতার আমরা স্ট্রাইকে যাব। তাতে তো এতে তো আপনাদেরকে বসিয়ে দেওয়া হতে পারে, হয়তো এই যেটুকু আছে সেটুকুও থাকলো না, এমন মানে ভীতি প্রদর্শন তো হতেই পারে। হতে পারে যদি সংখ্যায় আমরা দেখতে পারি যে আমরা আমাদের এই মুহূর্তে 4200 কর্মচারী রয়েছে, সেখানে যদি দেখলাম যে আমরা একটা স্ট্রাইক কল করলাম, সেখানে 300-400 লোক এসছে, তাহলে পরে বিপদটা করতে পারে। যদি এটা দেখি যে আমরা 4000-এর মধ্যে অন্ততপক্ষে 3000 আমরা জমায়েত করতে পেরেছি, তাহলে স্টেট ব্যাংক এটাতে পিছবে, আমরা জিতবো। আপনারা আশাবাদী? আমরা একদম আশাবাদী যে আমরা এটা একটা সাকসেস করবো এবং 2026-এই আমরা করবো, এটা আমরা পিছবো না। এটা থেকে আপনারা সকলেই একমত? মানে এই যে আপনাদের এই যে কঠিন লড়াইটা, এটা আপনাদের এক প্রকার কঠিন লড়াই, কারণ আপনাদের সকলেরই পরিবার আছেন যারা আপনাদের দিকে তাকিয়ে আছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই যে কঠিন একটা পথ সামনে বেছে নিয়েছেন, এই জায়গাটাতে আপনাদের মাথার উপর সবসময় কিন্তু ভীতিটা চলছে। আপনারা কি এক কাটটা যে কোনো ভীতিতেই আপনারা মানে পিছপা হবেন না? না, আমরা পিছনের কোনো আমাদের কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ ঠেকেছে, একদম পুরোপুরি পিঠ ঠেকে গেছে। আমাদের কাছে রাস্তা একটাই আছে, আমরা যেভাবে আন্দোলন করছি আগামী দিনে ব্যাংকের কাছে আমাদের যদি প্রমাণ করতে হয় আমরা কি বা আমরা কারা, তাহলে হচ্ছে একমাত্র পন্থা, সেটা হচ্ছে ধর্মঘট। ধর্মঘট করে সমস্ত মানুষদেরকে একটা ছাতার তলায় এনে পুরো ওই যেটা আমাদের হেড অফিস আছে এলএসের সামনে আমরা দাঁড়াবো, অন্ততপক্ষে 3000 জন লোককে জমায়েত করে আমরা লাগাতার স্ট্রাইক করে ব্যাংকে বোঝাবো যে আমরা ছাড়া আপনারা এক পাউন্ড উঠতে পারবেন না। এটা আমাদের একটা চ্যালেঞ্জ বলতে পারেন। এটা সমস্ত চ্যালেঞ্জটা সমস্ত মেম্বারদেরকে একসেপ্ট করতে হবে এবং সমস্ত সহযোগিতা যদি আমরা সমস্ত জায়গা থেকে পাই, তাহলে আগামী খুব বেশি দূর নয় আমরা ধর্মঘটে যেতে চলেছি। আপনার নামটা একটু? আমার নাম অমিত মজুমদার, আমি এই সংগঠনের বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।